মেজাজ খারাপ হলো দিগন্তের, চোখ জোড়া বন্ধ করে নিল। 2 সেকেন্ডে নীরবে থাকার মাঝে হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধরফরানি টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে ফেলল ও। ততক্ষণে বেলা সিট বেল্ট খুলে ঝাঁপ দিয়ে নিচে নেমেছে। নিচে নেমে দিগন্তের মুখের দিকে তাকিয়ে বলল, একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসবো। দিগন্ত শুনল ওর কথা, সিটে মাথা এলিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, টাকা আনছিস? টনক নড়ল বেলার। আসলেই তো, ও তো টাকা আনেনি সাথে। টাকা কেন, কোনো কিছুই আনেনি সাথে, শুধু মানুষটা এসেছে। ছোট হয়ে এলো, মুখটা বিড়বিড়িয়ে উত্তর করলো, না। তোর শ্বশুর লাগে? টাকা ছাড়া দিয়ে দিবে নাকি? না। তাহলে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, চুপচাপ আগের জায়গায় এসে বস। বেলার মন কেমন ছটফটিয়ে উঠল। মনে একটুখানি আশার আলো নিয়ে দিগন্তকে শুধালো, আপনার কাছে নেই কে? টাকা? না, নেই। মুখ লটকালো বেলা, নিরাশ গলায় বলল, ওহ, আপনিও আমার মতো ফকির? চুচু শব্দ উচ্চারণ করলো দিগন্ত। বেলার দিকে বিরক্তিকর দৃষ্টি ছুড়ে বলে, জি না, আমার পকেট ভরা আছে, কিন্তু তোর এসব বাচ্চামো খাবারের জন্য সে কি পরিমাণ ব্যয় হবে না। কেন, কি দোষ করেছে ওগুলো? ওদের দোষ নেই, সব দোষ তোর আর তোর বাপের। আমার আব্বু আবার কি করলো? তোর মতো একটা নাদান এনেছে পৃথিবীতে। দিগন্তের কথার সারমর্ম বুঝলো না বেলা, অবুঝ গলায় বলল, কিভাবে? বেলার প্রশ্নে বাঁকা চোখে ওর দিকে চাইলো দিগন্ত, গম্ভীর গলায় বলল, তুই না সায়েন্সের স্টুডেন্ট, ডিএনএ চ্যাপ্টার নাই তোর বইয়ে? হ্যাঁ, আছে জীববিজ্ঞানে। তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন, কিভাবে? ও চ্যাপ্টার তো আমি স্কিপ করেছি। প্রথমের গুলো যা পড়েছি সেখান থেকেই কমন পাবো, তাই ওটা বাদ রেখেছি। দাঁতে দাঁত চাপলো দিগন্ত, রাগে শরীর মন জ্বলে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, ওঠ, গাড়িতে ওঠ। অসভ্য মেয়ে মানুষ, যেটা পড়া দরকার সেটা পড়বে না। আজ বাড়ি ফিরে ওই চ্যাপ্টার শেষ করবি। কাল যদি শুনেছি শেষ করতে পারিস নে, তাহলে কানের গোড়া নাড়িয়ে দেব। বেয়াদব। বেয়াদব বলবেন না, এটা শুনতে পচা লাগে। আমি তো অনেক ভালো মেয়ে, বেয়াদব নই আমি। আলবাত বেয়াদব, তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। হুট করে বেলাও রেগে গেল, ছোট চোখ জোড়া পাকিয়ে তাকালো দিগন্তের দিকে, ফুঁসে উঠে বলল, একদম বেয়াদব বলবেন না, আমার 14 গোষ্ঠী অনেক ভালো, আমিও ভালো। তাই নাকি? হুম, তাই। আপনি চেনেন না আমাকে? না, চিনি না। তোকে চিনে আমার লাভ। নিভে গেল বেলা, মুখটা খাটো হয়ে গেল। আসলেই তো, ওকে চিনে দিগন্তের কি হবে, কিছু বলল না আর। ঘাড় ফিরিয়ে পেছনে সাদা গোলাপি হাওয়াই মিঠাইগুলোতে অসহায় দৃষ্টি ফেলে গাড়িতে উঠে বসলো। মুখ লটকিয়ে চুপ করে রইল। তা দেখে দিগন্ত না ভঙ্গিতে দুপাশে মাথা নাড়িয়ে বিড়বিড়ালো, তোকে তুইও ততটা চিনিস না যতটা আমি চিনি। আজ তো বেয়াদব হচ্ছে দিন দিন গাধাটা। তারপর হাত নাড়িয়ে একটু দূরে হাওয়াই মিঠাইয়ের হাতে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী লোকটাকে ইশারায় ডাকলো। দিগন্তের ইশারা পেয়ে ছেলেটা মুহূর্তের মাঝে হাজির হলো ওদের কাছে। পান চিবোনো লাল দাঁত বের করে সালাম ঠুকলো দিগন্তের উদ্দেশ্যে। বিগলিত ভঙ্গিতে খ্যাস খ্যাস গলায় বলল, ভাই, অনেকদিন পর দেখা পাইলাম, কেমন আছেন? ওর হাতে 2 রঙের দুটো দিয়ে বাকিগুলো গাড়ির পেছনে রাখ। এতগুলো মিঠাই কি হবে? তুই সহ তোর 14 গোষ্ঠী খাবি। দিগন্তের কথায় ঠোঁট উল্টালো বেলা। ছেলেটাও অবাক গলায় বলল, আগেরগুলো শেষ হইছে, নতুন কইরা পুরো ঝুড়ি বইরা নিয়ে বের হইছি এখনই। আপনি এতগুলো নিবেন ভাই? বেশি কথা না বলে যা বলেছি তা কর। ছেলেটা ওর হাতের বড় ঝুড়িটা থেকে একটা সাদা আর একটা গোলাপি মিঠাই বের করলো বেলাকে দেওয়ার জন্য। ওর দিকে হাত বাড়াতে যাবে তখনই দিগন্ত বলে উঠল, থাম। এদিকে বেলা নীরব দর্শকের মতো টুকুর টুকুর চোখে একবার ছেলেটার হাতের মিঠাইগুলো দেখছে, আরেকবার দিগন্তকে দেখছে। ওগুলো নেওয়ার জন্য তর সইছে না মনে। দিগন্ত একটু হেলে গিয়ে ছেলেটার হাত থেকে মিঠাই দুটো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিল। বেলা ছো মেরে নিয়ে নিল ওগুলো। চোখ মুখে খুশির ঝলক উপচে পড়ছে। হেলে যাওয়ার দরুন বেলার অনেকটাই কাছাকাছি এসেছে দিগন্ত। কাছ থেকে দেখলো বেলার আনন্দিত মুখাবয়ব। ঠোঁট এলিয়ে হাসতে চেয়ে হাসলো না। নিজের সিটে বসে ছেলেটাকে বলল বাকিগুলো গাড়িতে দিতে। ছেলেটা তাই করলো। সমস্ত মিঠাইগুলো পেছনের সিটে রেখে দিগন্তের পাশে এসে দাঁড়ালো। লাল টকটকে দাঁত কপাটি বের করে হেসে বলল, দিচ্ছি ভাই, আর কিছু লাগবো?
দিগন্ত মানিব্যাগ থেকে চকচকে 1,000 টাকার দুটো নোট বের করে ছেলেটার হাতে দিয়ে বলল। না, বাড়ি চলে যা। টাকাগুলো দেখে চোখ জোড়া চকচক করে উঠল ছেলেটার। মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ ভাই, বাড়ি যামু। একটু সবার সাথে আড্ডা দইয়া লই, তারপর সোজা বাড়ি যামু। শুনল ওর কথা দিগন্ত, তারপর গাড়ি স্টার্ট দিল আর তাকালো না বেলার দিকে। এদিকে দু হাতে দুটো হাওয়াই মিঠাই নিয়ে খুশিতে আত্মহারা বেলা। কোনোটাকে সে আগে খাবে সেই ভাবনায় ডুবে গিয়েছে। দূর থেকে একজোড়া চোখ গভীর দৃষ্টি মেলে দেখলো ওদের। দিগন্তর জিপ চলে যেতেই গাড়ির কাছ নামলো ফাহাদ। বদমেজাজি রাগে কাঠখোট্টা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের সাথে এত কথা বলছে, ব্যাপারটা সুবিধা ঠেকলো না ওর নিকট। বেলাকে চিনতে একটু অসুবিধা হয়নি ওর। সেদিন থেকে খুঁজে বেড়াচ্ছে ওকে, আর আজ পেলো তাও দিগন্তের সাথে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে কাউকে গুরুগম্ভীর গলায় বলল, সব ডিটেলস দিতে বলেছিলাম মেয়েটার, ওইগুলো এক্ষুনি পাঠা। 1 ঘন্টার মধ্যে সব চাই আমার। বলে ফোনটা ছুঁড়ে মারলো পাশের সিটে। বেলাকে দিগন্তের সাথে দেখে কেমন ছটফট লাগছে ওর। মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে জোরে টেনে ধরলো। চোখ বন্ধ করতে আবারও ভেসে উঠলো বেলার ভয়াতুর চেহারার কান্নারত চোখ জোড়া। আনমনে মুচকি হাসলো ফাহাদ। ভোরের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুকে। সূর্যের আলো আস্তে ধীরে আসতে পড়ছে পৃথিবীতে। এই ভোর সকালে পাটোয়ারি বাড়িতে ধুমসে কাজ চলছে। চলবে বায়ু না কেন? আজ বাণীর গায়ে হলুদ। হলুদের সবকিছু আয়োজন ছাদে করা হয়েছে, আর রান্নাবান্নার আয়োজন করেছে বাড়ির পেছনের দিকের বাগানে। এত সকালেও পুরো বাড়ির মানুষজনে ভর্তি। এত এত সারা শোরগোলের মাঝে দুটো রুমের দরজা আটকানো, একটা বৃষ্টি আর একটা বেলার। বৃষ্টিকে আটকে রেখেছে রহমান পাটোয়ারি, তবে এটা বাড়ির মানুষ ছাড়া কারো বোঝার ক্ষমতা নেই। আর বেলা দরজার খিল দিয়ে পাগলের মতো পড়ছে। গতকাল রাতে শপিং শেষে যখন ওদের নামিয়ে দিয়ে গিয়েছিল, তখন দিগন্ত ওকে বারবার ওয়ার্নিং দিয়েছিল ডিএনএ রিলেটেড চ্যাপ্টারটা শেষ করার। সাথে ঘুষ হিসেবে সব মিঠাইগুলো ওর রুমে পাঠিয়েছে। বেলার পরীক্ষা দেখে ওর রুমের দিকে কোনো ভেজাল নেই। পুরো বাড়ির মানুষে ভর্তি থাকলেও বেলার রুমটা এক একটা কোণ, এদিকটা কোনো রূপ সারা শব্দ করার বারণ। এর জন্যই কঠোর নির্দেশ দিয়েছে রহমান পাটোয়ারি। এক মেয়ের বিয়ের জন্য আর এক মেয়ের পড়ার ক্ষতি হতে দিতে নারাজ তিনি। পড়ার তালে ঝুঁকেছে আর খাচ্ছে বেলা। কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে, তারপর 2 দিন আর বই হাতে দিয়েও ছুবে না। বোনের বিয়েতে কেউ আবার পড়াশোনা করে নাকি? পরীক্ষার ভার যে যাক, আগে বিয়ে শেষ হবে তারপর পড়াশোনা। টানা আরও 3 ঘন্টা সময় নিয়ে পড়া শেষ করলো বেলা। চারিদিকে খোলা বই, খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিল। বায়োলজি বইটা ঠিক করে রাখতে গিয়ে আবারও মনে পড়লো দিগন্তের হুমকিটা। কাল যদি শুনেছি শেষ করতে পারিস নে, তাহলে কানের গোড়ায় নাড়িয়ে দেব। আর বেয়াদব উপাধি শুনতে চায় না বেলা। সে নিতান্তই ভালো মেয়ে, তাই পড়া শেষ করেছে, কিন্তু বুঝে পড়েনি কিছুই। যারা মুখস্থ করেছে তাতে কি? দিগন্ত বলেছে চ্যাপ্টারটা শেষ করতে। সোজাসাপটা বেলা পাটোয়ারি তাই করেছে। মুখস্থ করুক আর বুঝে পড়ুক, এখন আর বেয়াদব বলতে পারবে না। দুগালে হাত দিয়ে কাঁচা ফুল দিয়ে হলুদের সাজে সজ্জিত বাণীকে দেখে হা হয়ে তাকিয়ে আছে বেলা। কি অপূর্ব দেখতে লাগছে ওর বড় আপাকে। বেলার চাহনি দেখে মিটিমিটি হাসছে বাণী। এক পর্যায়ে জোরে হেসে দিল। হাসতে হাসতে এই বলল, এভাবে আর কতক্ষণ দেখবি? আমার তো মন ভরছে না আপা। ইস, তোমাকে দেখতে কি মিষ্টি লাগছে। আমি কিছুতেই ছাদে যেতে দিব না তোমায়। পাজি মানুষরা তোমার মতো পরীকে দেখলে নজর দেবে। কে যে আমার থেকেও বেশি সুন্দর লাগছে বেলা। কে বলবে তুই মাত্র এসএসসি লেভেলের পিচ্ছি বেলা। শাড়ি গয়না পরে একদম পাক্কা গিন্নি লাগছিস। আমার যদি দেবর থাকতো তাহলে তোকে তুলে নিয়ে যেতাম, বুঝলি? বোনের কাছ থেকে প্রশংসা শুনে এক দফা গলে গেল বেলা। উচ্ছ্বাস ভরা চেহারা নিয়ে বিগলিত কণ্ঠে বলে উঠল, সত্যি আপা, আমাকে তোমার থেকেও বেশি সুন্দর লাগছে। আজ তো দিহান ভাইদের বাড়িতে অনেক আত্মীয় এসেছে তাদের, তাই না? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল পানি। বেলা লজ্জা পাওয়ার ভঙ্গিমা করে বলল, রায়হান ভাইরাও আসবে তাহলে? ইস, কি লজ্জা লাগছে আমার। এখনই তো ও বাড়ি যাবো দিহান ভাইকে হলুদ দিতে। আমার মতো পরীকে দেখলে নির্ঘাত আজ রায়হান ভাই নিজে এসে প্রপোজাল দেবে আমায়। হায় হায়। কথাগুলো বলে 2 হাতে মুখ ঢাকলো বেলা। এদিকে বাণী চোখ বড় বড় করে তাকিয়ে আছে বেলার দিকে। কড়া গলায় বলে উঠল, বেলা, কি বললি? এসব কি? রাইহান ভাই আমাদের বড় ভাইয়ের মতো।
তাকে নিয়ে এসব ভাবতে নেই। আর যেন এগুলো না শুনি তোর মুখে। কালো হয়ে গেল বেলার মুখ। মুখ ফসকে আপার সামনে কি থেকে কি বলে ফেলেছে ও। এখন কি হবে? চোরার দৃষ্টি ফেলে আমতা আমতা শুরু করলো ও। তখনই বাণীর রুমের দরজা ঠেলে রুমে আসলো রহমান পাটোয়ারি। বাবাকে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে নিল বাণী। রহমান দেখলো অভিমানী বড় মেয়েকে, স্মিত হেসে বেলার কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল, মাশাল্লাহ, আমার ছোট আম্মুকে তো খুব সুন্দর লাগছে। যাও, তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করছে। সাবধানে যেও, আর দিশাকে বলে দিয়েছি তোমার খেয়াল রাখতে। যতক্ষণ ওখানে থাকবে ওর সাথেই থাকবে, কেমন? মাথা হেলিয়ে সায় জানালো বেলা। শাড়ির কুচিগুলো ধরে আস্তে ধীরে নিচে নামলো। পেছন থেকে বাণীর সাবধানী আওয়াজ ভেসে আসলো, আস্তে ধীরে সাবধানে হাঁটবি, শাড়ি যেন পায়ের সাথে না বাঁধে দেখিস। বাণীর কথাগুলো শুনলো বেলা, কিন্তু ততক্ষণে রুমের বাইরে চলে এসেছে ও। বেলা চলে যেতে রহমান আবারও তাকালো বাণীর দিকে। ও এখনো অপর দিকে মুখ ফিরিয়ে রেখেছে। রহমান বাণীর পাশে বসে শান্ত আদুরে গলায় বলল, কেন রেগে আছেন আম্মা? কারো কথা শুনছেন না? এই বিয়েতে কি আপনার কোনো আপত্তি আছে? যদি সত্যিই তাই হয় তাহলে এখনই বলুন, কোনো প্রশ্ন ছাড়াই আমি আমার মেয়ের বিয়ে ভেঙে দেব। আমার মেয়েদের মনের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কোনো কাজ করি না। আপনার মতামত তো নিয়েছিলাম, আপনিও তো মত দিয়েছিলেন। তাহলে আমার শান্তশিষ্ট বুঝদার বড় আম্মা যান আজ এত রুট কেন আমার ওপরে? ছল ছল নেত্রে বাবার দিকে ফিরলো বাণী, কণ্ঠে একরাশ অভিমান নিয়ে বলল, আমার এক বোনকে ঘরে আটকে রেখে তুমি চাইছো আমি হেসে খেলে গিয়ে হলুদে বসি? ও কি করেছে কেন করেছে তা আমি জানি না, জানতেও চাই না এখন। বেলা বৃষ্টি আমার কাছে আলাদা নয় আব্বু, দুজনকেই কোলে পিঠে বড় করেছি আমি। কিছু খাওয়ার আগে, কিছু কেনার আগে নিজের জন্য না নিয়ে ওদের জন্য নেই। নিজের জন্য ভাবার আগে আমার ছোট দুই বোনের কথা ভাবি। আজ আমার জীবনের এত বড় মুহূর্তটা একজনকে ছাড়াই পালন করব? এ কেমন বিচার তোমার আব্বু? রহমান দীর্ঘশ্বাস ফেললেন। বাণীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভঙ্গুর গলায় বললেন, আমি ভুল করেছি আম্মা, অনেক বড় ভুল করেছি। মায়ের ওপরে কথা বলতে পারবো না দেখে তাকে ভরসা করে ছেড়ে দিয়েছিলাম বৃষ্টিকে তার হাতে। শেষ করে দিয়েছে সে আমার মেয়েটাকে। একরোকা অহংকারী বদমেজাজি হয়ে গিয়েছে ও। আর বড় ভুল করেছি মায়ের হুকুমে ওর হাতে ফোন তুলে দিয়ে। এখন এটা আমার কাছে ভুল কম, অপরাধ বেশি লাগছে। চোখ দিয়েছিলাম ওর দিকে, নজরে নজরে রেখেছিলাম যেন ভুল পথে পা না বাড়ায়, কিন্তু ও তো আমাকে হারিয়ে দিল। বানিয়ার বেলার আদর্শ বাবা হতে পারলেও বৃষ্টির জন্য তা হতে পারলাম না। আমি বর্তমানে অপরাধবোধ, দ্বিধা, অনুতপ্ততা, ব্যর্থতা সবকিছুতেই ভুগছি আম্মা। উদ্বিগ্ন হলো বাণী। বাবার হাত আঁকড়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, কি করেছে বৃষ্টি? কেন ওকে এত মারলে? কেন আটকে রেখেছো? কাল কি এমন দেখলে ওর ফোনে? রহমান সাহেবের নয়নজোড়া অশ্রুসিক্ত হয়ে এলো। কাল দিগন্তরা যাওয়ার পর বৃষ্টির গায়ে হাত তুলেছিল সে, তারপর ওকে রুমে বন্দি করে রেখেছে। সবাইকে বলেছে বৃষ্টির জ্বর এসেছে, তাই রুমে আছে। কেউ আর এ বিষয়ে বেশি ঘাটেনি, কারণ বৃষ্টির ব্যবহার খুব একটা পছন্দসই না। রহমান সাহেবকে বেখেয়ালি হতে দেখে বাণী তার হাতটা একটু ঝাঁকিয়ে আবারও বলল, কি হলো বলো? ওকে মারলে কেন? তুমি তো কখনো তোমার কোনো মেয়ের গায়ে হাত তোলনি, তাহলে বৃষ্টিকে মারলে কেন? রহমান বড় বড় শ্বাস টেনে নিজেকে শক্ত করলো। তারপর মুচকি হেসে বাণীর কপালে পিতৃস্নেহের আদর দিয়ে বলল, আব্বু কখনো তোমাদের কোনো অন্যায় করতে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। ভরসা রাখো আমার উপরে। বৃষ্টির জন্য এখন যতটুকু শাসন প্রয়োজন আমি তাই করছি। এছাড়া ওকে সঠিক পথে ফেরানোর উপায় নেই। নিজ হাতে নিজের জীবন ধ্বংস করতে চাইছে ও। তা আমি বেঁচে থাকতে কি করে হতে দেই আম্মা? একটা গুন্ডা লাফাঙ্গারের সাথে সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ওর। না ছেলেটা ভালো, না ওর কাজকর্ম, আর নাইবা ওর ব্যাকগ্রাউন্ড। এরকম একটা ছেলের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। দেরিতে হলেও জেনে বুঝে চুপ থাকলে বৃষ্টির ক্ষতি হবে, কিন্তু আমার কোনো মেয়ের চুল পরিমাণ ক্ষতিও আমি বরদাস্ত করব না। বাণী থ মেরে গিয়েছে। বৃষ্টির আচার আচরণ একটু আলাদা হলেও এসবের আভাসও একদমই পায়নি। বুকটা কেমন শূন্য শূন্য ঠেকছে। বড় বোন হয়েও পারেনি বড় বোনের দায়িত্ব পালন করতে। ফুপির বাড়িতে আসতেই বেলার অবস্থা নাজেহাল। একে তো শাড়ি পরে হাঁটতে পারছে না ঠিকভাবে, এখন আবার হাত ভর্তি মিষ্টির ব্যাগগুলো নিয়ে নড়াচড়া করারও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ও বাড়ি থেকে এসেছে 5 জন মানুষ, সবার হাতে কিছু না কিছু রয়েছে।
কাউকে কিছু বলতেও পারছে না। কিছুটা হেঁটেই দাঁড়িয়ে পড়ল বেলা। ওর সাথে যারা ছিল তারা এতক্ষণে ভেতরে চলে গিয়েছে। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে করুণ চোখে বাড়ির প্রবেশের আগে বিশাল রাস্তাটাকে দেখছে। এই রাস্তাটুকু পেরিয়ে তবেই বাড়িতে ঢুকতে হবে ওকে, অথচ বেলা আর 2 কদমও হাঁটতে পারবে না। শাড়ি পরতে ভীষণ ভালোবাসেও, মাঝে মধ্যেও পরে, কিন্তু পরার পর 2 হাত দিয়ে সামলে হাঁটে বলে কখনো খুলে যায়নি। আজ অনেকটাই এলোমেলোভাবে হেঁটেছিল, ফলস্বরূপ শাড়ি ঢিলা হয়ে গিয়ে মাটিতে ঝুলছে। একটু হাঁটলেই কুচির সাথে প্যাচ খেয়ে মাটিতে পড়বে। মিষ্টির ব্যাগগুলো 2 হাতে ধরেই ডাগর ডাগর চোখ জোড়া নিয়ে আশেপাশে চোখ ঘুরালো। এদিকে পার্কিং লটে জিপের উপর পায়ের উপর পা তুলে বসে আছে দিগন্ত। হাতের এক আঙুলে চরকা কাটছে জিপের চাবি, দৃষ্টি নিবদ্ধ বেলার কর্মকাণ্ডের উপর। ঠোঁট কামড়ে ধরে নিচে নেমে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে নিজ মতো স্ক্রল করতে করতে হাঁটা ধরলো বাড়ির দিকে। ভাব এমন, এখানে যে বেলা দাঁড়িয়ে আছে সেটাও জানেই না। এদিকে দিগন্তকে দেখে চোখ জোড়া জল জল করে উঠেছে বেলার। দিগন্ত ওর পাশ কাটিয়ে যেতেই ডাক পড়লো, দিগন্ত ভাই। বেলা ভাই ডাকটা মধু মিশিয়ে ডাকলেও দিগন্তের কানে সেটা বিষের নাই ঠেকলো। চোখ মুখ কুঞ্চিত করে ফিস ফিস ফিরল। ডাকওয়ালের পানে কর্কশ গলায় বলল, কে? আমি। কে আপনি? রানী এলিজাবেথ? না। তাহলে আমি বলে এত সুন্দর পরিচয় দিলেন যে? কোন রাজ্যে রানী হন? পাটোয়ারি বাড়ির। ব্যঙ্গাত্মক গলায় দিগন্ত প্রত্যুত্তরে করলো, হ্যাঁ সেই ভিখারিণী রাজ্যের রানী হয়ে থাকেন আপনি। আপনার মতো বেয়াদব অন্য কোথাও রানী হতে পারবে না। দিগন্তের কথা অস্পষ্ট শুনল। বেলা নিজে থেকে আবারও বলল, আমি বেলা। দিগন্ত ভাই চিনতে পারছেন না? এরকম সংসাচ্ছিস কেন? ভালো লাগছে না? না। ব্যাস ঠুস করে ভেঙে গেল বেলার ছোট সাইজের মনটা। মুহূর্তে এই চোখে জোরে পানি ছাপিয়ে গেল। দিগন্তের দিকে ছলছল নেত্রে চেয়ে বলল, সবাই ভালো বলেছে, শুধু আপনিই খারাপ বললেন। দাঁতে দাঁত পিষল দিগন্ত। নিজের উদ্দেশ্যে কয়টা গালি ছুঁড়ে ঠান্ডা গলায় বলল, হাতের ব্যাগ গলে দিয়ে আমাকে, আর এখানে দাঁড়িয়ে থাক, আমি মনিকে পাঠাচ্ছি। কিছু বলল না বেলা, চুপ করে রইল। মন খারাপ হয়ে গিয়েছে ওর। দিগন্ত এক পলক দেখলো ছোট মায়াবী মুখটা। আসলেই সুন্দর লাগছে বেলাকে। হালকা সাজুটুকু ফর্সা মুখাবয়বে ফুটে উঠেছে মারাত্মকভাবে। টানা টানা চোখগুলো সাজিয়েছে আরও নিখুঁতভাবে। আর কিছু দেখার সাহস হলো না। নিজের বেহায়া চোখ জোড়া আলগোছে সরিয়ে ফেললো দিগন্ত। বেলার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণ পরে হন্তদন্ত পায়ে বেলার কাছে ছুটে এলো মিতালি। হাফ ধরা গলায় বলল, তোকে আমি কতক্ষণ থেকে খুঁজে চলেছি, আর তুই এখানে দাঁড়িয়ে? দিঘু না বললে তো এতক্ষণ সারা বাড়ি খুঁজে বেড়াতাম। আয় আগে শাড়িটা ঠিক করিয়ে দি। কথাগুলো বলে মিতালি অনেকটা হেলে গিয়ে বেলা শাড়ির কুচিগুলোতে হাত দিল। এতক্ষণ বেজার মুখ করে দাঁড়িয়ে থাকা বেলা হুট করে হিহি করে হাসা শুরু করলো। মিতালি কুচি ঠিক করে দিয়ে বলল, কি হলো, এভাবে পাগলের মতো হাসা ধরলি কেন? বেলা খানিক সময়ের জন্য হাসি চেপে চঞ্চল গলায় বলে উঠল, তুমি দিগু বললে আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? হ, আকার গু। এইটুকু বলে আবারও খিলখিলিয়ে হাসতে শুরু করলো। এদিকে মিতালি হতভম্বের ন্যায় কয়েক সেকেন্ড ব্যয় করলো। তারপর বেলার কথাটা বুঝতে পেরে জোরে হেসে দিল। প্রায় অনেকক্ষণ যাবৎ রায়হানের আশেপাশে ঘুরঘুর করছে বেলা। নানা তালবাহানা করছে, রায়হানের সাথে কথা বলার ছুতো খুঁজছে। বেলার এসব কর্মকাণ্ডে রায়হান বেচারা দোয়া দরুদ পড়ছে আর চোখ বোলাচ্ছে চারপাশে। দিগন্ত আপাতত এখানে নেই। দিহানের গায়ে হলুদের জন্য স্টেজে ওর কাছেই বসে আছে রায়হান, সাথে আরও বেশ কয়েকজন ছেলে পেলে। কিছুক্ষণ আগেই বেলা একবার ঢু মেরে রায়হানের পাশ কেটে বাহিরে দিকে গিয়েছিল, এখন আবার আসলো এদিকে। শাড়ির কুচিগুলো ভালোভাবে সামলে রায়হানের দিকে তাকে হাঁটতে গিয়ে কিছু একটার সাথে জোরে ধাক্কা খেলো। নাকে ব্যথা পেল অনেকটাই, চোখে পানি চলে এসেছে। হাত দিয়ে নাক বুলাতে বুলাতে সামনে তাকালো। দেখতে পেল ফোন হাতে দাঁড়ানো গম্ভীর মুখাবয়বে অধিকার দিগন্ত তালুকদারকে। সরু চোখে বেলার দিকে তাকিয়ে আছে দিগন্ত। হুট করে ভারী গলায় বলে উঠল, চোখ কোথায়? বেখেয়ালি বেলাও নাকে হাত রেখে ফট করে বলে দিল, রায়হান ভাইয়ের দিকে। বলে জিভ কাটলো। তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। এদিকে দিগন্তের নজর আটকে গেল বেলার কানের দুপাশে ছেড়ে রাখা ছোট চুলগুলোতে। মাথা নাড়ানোর সাথে সাথে ও দুটো হালকা উড়ে গিয়ে বেলার মুখে পড়ল।
সেগুলো আবার বেলার হাত দিয়ে ঠেলে কানের পিছে গুজে নিল। এসব দেখে দিগন্ত ধমকে উঠে বলল, দুপাশে দুটো অ্যান্টেনা ছেড়েছিস কেন? ছেলেদের কাছে গিয়ে আবার ছাপড়ি করার মতো কানে গিয়ে ঘষা মারছিস, সমস্যা কি? মনে রং লেগেছে খুব? মানে? মেজাজ আগে থেকেই গরম ছিল দিগন্তের। বেলা সব কারবারই দেখেছে ও। এখন 16 গলা পূর্ণ হলো। রাগে চিড়চিড়িয়ে উঠে চাপা গলায় বলল, অসভ্য মেয়ে কোথাকার, মানুষ করতে পারেনি তোকে, সব দোষ তোর বাপের। বেলা দুপাশে ছোট চুলগুলোতে হাত বুলিয়ে বলল, এটা তো স্টাইল দিগন্ত ভাই, এখানে আব্বু কি দোষ করলো? কি বলতে গিয়েও থামলো দিগন্ত। কিছু একটা মনে করে বেলাকে প্রশ্ন করলো, কি এই চ্যাপ্টার শেষ করিস না? আবার আমাকে জিজ্ঞেস করছিস তোর বাপের দোষ কোথায়? করেছি তো, সকালেই শেষ করেছি পুরোটা। আচ্ছা, কি বলছিলে বল। চোখের বড় বড় পাপড়িগুলো কয়েক পলক ঝাপটে টুকুর টুকুর চোখে দিগন্তের তাকে পানে তাকালো বেলা। সোজা গলায় বলল, আপনি কি বুঝে পড়তে বলেছিলেন? কেন, আবার কি করেছিস? মুখস্থ করেছি। তেতে উঠল দিগন্তের মন। ওপরের দিকে মুখ উঠিয়ে ফোঁস করে জোরে শ্বাস টানলো। তারপর বেলার দিকে ত্যক্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, চরম লেভেলের বেয়াদব তুই। তোর মতো বেয়াদবের পাল্লায় না পড়লে বুঝতামই না আল্লাহ আমার এত ধৈর্য দিছে। তোর আর তোর বাপের উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। কি কারণে শুকরিয়া আদায় করবে বুঝলো না বেলা। অযথায় দিগন্তের কথায় তালে সায় জানিয়ে বলল, আচ্ছা, কি আচ্ছা? আমার আর আব্বুর উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। বাকরুদ্ধ দিগন্ত। মাত্রাতিরিক্ত শান্ত চাহনিতে দেখলো বেলাকে। তার থেকেও শান্ত গলায় উচ্চারণ করলো, এখান থেকে সোজা হেঁটে গিয়ে আমার জিপে উঠবে। তোকে আর এই বাড়িতে থাকতে হবে না, দিয়ে আসবো আমি। যা, সোজা হাঁটা ধর। ঠোঁট উল্টালো বেলা। মুখ ফুটে বলতে চাইলো আমি যাব না, কিন্তু কেন যেন আর সাহসে কুলালো না। চুপচাপ উল্টো দিকে ঘুরলো। 2 কদম হেঁটে আবারও দিগন্তের দিকে ফিরে বলল, ফুপিকে বলে আসি। কোনো প্রয়োজন নেই, যত তাড়াতাড়ি তোর বাপের হাতে নাতন বাচ্চাকে তুলে দিতে পারবো তত শান্তি আমার। যা, আমি বলে দেব। বেলা অসহায় চোখে অদূরে বসে থাকা রায়হানের দিকে চেয়ে বলল, তাহলে দিহান ভাইদের থেকে বিদায় নিয়ে আসি। মুখ দিয়ে চু শব্দ উচ্চারণ করলো দিগন্ত। জোরে ধমকে উঠে বলল, এই তুই যাবে এখান থেকে? চমকে উঠল বেলা। আর কথা না, ঝটপট পা ফেলে দৌড় লাগালো বাহিরের দিকে। ও চলে যেতে দিগন্ত পকেট থেকে ফোন বের করে কানে ধরলো। ওপাশ থেকে রিসিভ হতে চোখ ফেরালো রায়হানের দিকে। ব্যাস, এতক্ষণে সব রাগ উগলে দিল নিমেষেই। শালা ঠাড়া পড়বে তোর উপর। রহমান পাটোয়ারির নাদানটাকে তোর রূপের জালে ফাঁসাইছিস, আল্লাহ বিচার করবে তোর। তোকে ধোবে রে ধোবে। তোর বউ সারাদিন তোকে ধোবে, পেছন দিয়ে বেরিয়ে যাবে তোর রূপ। শালা 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রাণ খুলে দোয়া করবো তোর জন্য। এদিকে ফোন কানে চেপে ঠোঁট কামড়ে ধরে চাপা হাসছে রায়হান। এই নতুন কিছু না। দিগন্তের মাথার তার ছিঁড়ে গেলে রায়হানের উপরে সব ঝড় যায়। ওর কথা শেষ হওয়ার পর নিজেকে ধাতস্থ করলো রায়হান। তারপর বলে উঠল, বেটা শান্ত হ, বেলা ছোট মানুষ। আবার ছোট মানুষ বলে রায় দিচ্ছিস? শালা গ্যাঞ্জাম মার্কে পাবলিক। তোকে তোর বউ ছোট বলে দূরে ধাক্কা মারবে, মিলায় নিস। তীর্যক হাসলো রায়হান। দিগন্তকে ঠ্যাস মেরে বলল, মন থেকে বদদোয়া দে শালা। তোর বদদোয়া কাজে লেগেও যদি বিয়ে হয় তাহলে মসজিদে তোর ভবিষ্যতের জন্য মিলাদ পড়াবো। জীবনে এগুলো কম বললি না। বিয়ের পর বউ যদি এত অত্যাচার করে তাও সয়ে নেব, কিন্তু আফসোস তোর মুখে একটা কথাও আমার কপালে লাগে না। সব তোর কাছেই ফিরে যায়। লানত তোর ওপরে শালা। ভুরুজোড়া কুচকে নিল দিগন্ত। কিছু একটা মনে করে আবারও আগের মতো শান্ত হয়ে গেল মন। ঠান্ডা গলায় বলল, শোন। বল। রায়হানের দিকে বাঁকা হাসি ছুড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, দিশা ছোট মানুষ। এটুকু বলে সঙ্গে সঙ্গে ওর মুখের উপর লাইন কেটে দিল দিগন্ত। মুহূর্তেই চোখ মুখ আধারে ছেয়ে গেল রায়হানের। রাগী গলায় দিগন্তকে উদ্দেশ্য করেই বলল, শালাই তোর, এই জন্য তোর কপালে এত দুর্ভোগ। শালা নিজেও বুড়ো হবি, আমাকেও বুড়া বানাবি। রায়হান যে এখন দিগন্তকে গালি দিচ্ছে সেটা বেশ বুঝতে পারছে দিগন্ত। মনে মনে কেউ যেন শান্তি পাচ্ছে এখন। দুজনে এক ঘাটের মাঝি। যদিও দিশার বয়স 18 পেরিয়েছে কিছুদিন আগে, কিন্তু দিগন্ত এখনই দিশার বিয়ে দেবে না।
এর পেছনে অবশ্য কারণ আছে। সব বাদ দিয়ে রায়হান আর একই পথের পথিক কথা ভাবলেও মনে কিছুটা শান্তি কাজ করছে ওর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পকেটে 2 হাত গুজে বাহিরের দিকে পা বাড়ালো দিগন্ত। অন্ধকার রুমের মধ্যে কাউচের উপর বসে আছে ফাহাদ। পায়ের উপরে পা তুলে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। স্ক্রিনে জলজল করছে হাস্যোজ্জ্বল এক ষোড়শী কন্যার প্রতিচ্ছবি। এতক্ষণ তার সবটা বায়োডাটা চেক আউট করা শেষ ফাহাদের। ছবিটা ছোঁয়ার জন্য হাত উঠল, কিন্তু ছুলো না, নামিয়ে নিল। দৃষ্টি আবারও ফেললো স্ক্রিনের উপরে। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বিড়বিড় করেই আওড়ালো, বেলা পাটোয়ারি। ছবিটা দেখছে, অথচ চাহনিতে কোনো নোংরামো নেই, নেই কোনো রুষ্টতা। যা আছে তা মোহমায়া, ভালো লাগা আর নরম একটা চাহনি। লাফাঙ্গা মেয়েবাজ ফাহাদ দেওয়ান এই প্রথম চাইলেও মন থেকে কোনো খারাপ ভাইব আনতে পারছে না। ছোট মেয়েটার কান্নারত নিষ্পাপ মুখটা মনস্পটে ভেসে উঠল, কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। অথচ এই মেয়েটা ওর জাতশত্রু দিগন্ত তালুকদারের রিলেটিভ। দিগন্তের সাথে দেখেছে ও সেদিন। ওই সিনটুকু মাথায় আসলে ভেতর থেকে রাগ আসছে ফাহাদের। চোখের দৃষ্টি ল্যাপটপ থেকে সরিয়ে নিয়ে ঠাস করে নামিয়ে দিল সেটা। শব্দ করে টেবিলের ওপর রেখে মাথা চুল টেনে ধরলো। নিজের ওপরে নিজেরই ভীষণ বিরক্ত। কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না। কেন পারছে না ঠিক হলো, কিভাবে হলো, এসবের কোনো উত্তর নেই ওর কাছে। বিরক্তিতে চিরবিয়ে উঠে রুমের ছোট ফ্রিজ খুলে একটা বিয়ারের ক্যান হাতে নিল। বেলকনিতে গিয়ে খোলা আকাশের দিকে চেয়ে বিয়ারের ক্যানটা মুখের সামনে ধরতে আবারও বেলার মুখটা ভেসে উঠল। দাঁতে দাঁত পিষে এক আছাড় মারল ক্যানটা। নিজেকে কয়েকটা বিচ্ছিরি গালি দিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। গাড়ি নিয়ে চলল ওর আড্ডাখানার দিকে। আড্ডাখানায় এসে আরো মেজাজ বিগড়ে গেল ফাহাদের। দলের ছেলেরা দুটো মেয়ে এনে নাচানাচি করছে। রাগে হুঙ্কার ছেড়ে একটানে প্যান্টের বেল্ট খুলে মেয়েগুলোর দিকে এগিয়ে গেল। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করতে করতে বলল, তোদের যদি আর কোনোদিন এই দিকে দেখেছি তো জানে মেরে ফেলবো। শালিরা আর কোনোদিনও এ মুখ হবি না, বেরো এখান থেকে। মেয়েগুলো যান হাতে করে নিয়ে পালালো। এরপর ফাহাদ ও ছেলেগুলোকে বলল, আজ থেকে মেয়েবাজি ছাড়বি সবগুলো। কাউকে যদি দেখছি আবার মেয়ে এনেছিস এখানে, তাহলে এখানেই পুঁতে দেবো, মাথায় রাখিস। ভাই আমাগো ওয়ার্নিং দিয়া আপনি মেয়েবাজি করে বেড়ান, এটা কেমন কথা? ফাহাদ একটা চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বলল, কে বলেছে আমি মেয়েবাজি করব? সেই দিন পার্কের এক বিশেষ ঘটনার পর থেকেই ছেড়েছি ওসব। কেন যেন আর মন টানে না এইগুলোতে। কি হয়েছে ভাই, হুট কইরা এত পরিবর্তন? কি জানে কি যেন হইল, বুঝতে পারছি না। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। দিগন্তে লাল কালো মিশেলের জিপ গাড়িটা এসে থামলো বিয়ে বাড়ির সাজে সজ্জিত পাটোয়ারি বাড়ির সামনে। গাড়ি থেকে নামলো বেলা। দিগন্তের পাশে সে আস্তে আস্তে করেই বলল, ভেতরে চলুন। দিগন্ত ঘাড় বাঁকিয়ে বেলার দিকে ফিরে বলল, কাজ আছে আমার, যা বাড়ি যা। আচ্ছা বলে বাড়ির দিকে পা বাড়ালো বেলা। পেছন থেকে দিগন্ত ডেকে উঠল, শোন। বেলা আবারও দিগন্তের পানে ফিরে বলল, জি। রায়হানের প্রেমিকা আছে। এটা বলে জিভ ঘুরিয়ে চলে গেল দিগন্ত। বেলাকে দেখার আর প্রয়োজন বোধ করলো না। এদিকে বেলার চক্ষু চড়ক গাছ, চক্ষু জোড়া ছাপিয়ে পানি পড়ছে। ছোট মনটাতে বড় ভাঙন ভেঙেছে। রায়হান ভাইকে পছন্দ হলো, এখন সে নাকি অন্যজনের। ঠোঁট উল্টে বেলা বিড়বিড়িয়ে বলল, বেলার মন ভাঙলেন রায়হান ভাই। অবুঝ ছোট মন ভাঙার জন্য দোয়া দিল এই বেলা পাটোয়ারি। আপনার ওই প্রেমিকা আপনাকে নাকানি চুবানি খাওয়াবে। আমিন আমিন আমিন। তারপর চোখ মুখ ঠিক করে চলে গেল বাড়িতে। এদিকে দিগন্ত কিছুটা দূরে সে জিপ থামিয়ে একটা গাছের নিচে চোখ বন্ধ করে বসে আছে। তোরও আমার মতো একটা ধৈর্যশীল প্রেমিক আছে। যেদিন বড় হবে সেদিন বুঝবে, আর যখন বুঝবি তখন তোর কপালকে বাহবা দিবি। বিন্দু চারিনি। চোখ খুলে পাশ থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে চেপে ধরলো। ধোয়া সে আকাশের দিকে নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে আবারও বলল, আমার মতো বদমাচ আছে রকচেট অধৈর্য ছেলেকে ধৈর্য শিখতে হয়েছে, তো তোর মতো নাদান পুচকে একটা মেয়ের জন্য। মেয়েটা তুই আসলেই বড় বেয়াদব। তোর বাপ আমার মতো ছেলের হাতে তোকে ভালো ভালো তুলে না দিলে পাপ লাগবে, দেখিস। রাতের মধ্যভাগ চলছে। পাটোয়ারি বাড়ি জলজল করছে ভিন্ন রঙের ছোট ছোট বাতিতে।
দোতলা বিশিষ্ট বাড়ির ছাদে এতক্ষণ হই হুল্লোড় চলছিল। বাণীর গায়ে হলুদ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মেহমানরা যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে নির্ধারিত রুমে। নিজ রুমে একাকী বসে খাতা হাতে হিসাবে ব্যস্ত রহমান পাটোয়ারি। সারা বিয়ে বাড়ির খরচ খুব বেশি না হলেও কমও না। বাণীর বিয়েটা সাধারণভাবেই হচ্ছে, যেটুকু না করলে নয় সেটুকুই করছে রহমান। খুব একটা জাঁকজমক নেই। বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করছে। প্রত্যেকটা জিনিসের হিসাব খুঁটে খুঁটে খাতায় তুলছে রহমান। সম্পূর্ণ মনোযোগ সেখানেই নিবদ্ধ। নতুন শাড়ি পরিহিত আমেনা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ব্যস্ত পায়ে রুমে ঢুকলো। স্বামীর কাছাকাছি গিয়ে নমনীয় গলায় বলে উঠল, শুনছেন? খসখস শব্দ তুলে লিখতে থাকা হাতখানা থেমে গেল রহমানের। নাকের কাছে হেলে পড়া চশমাটা ঠেলে তাকালো আমেনার দিকে। বড় পাড়ের জামদানি শাড়িটা বেশ মানিয়েছে আমেনাকে। বয়স 40-এর কোটায় হলেও সারাদিন সাংসারিক কাজের চাপে নিজের শরীরের খুব অযত্ন করে ফেলেছে, যার দরুন টান টান ফর্সা চামড়াগুলো গলার দিকে হালকা কুঁচকে গিয়েছে। খানিক সময় নিয়ে আমেনাকে দেখে ভারী গলায় রহমান বলল, শাড়িটা মানিয়েছে, মাঝে মধ্যে নিজের একটু যত্ন নিলেও পারো। শতক্লান্ত থাকার পরও রহমান পাটোয়ারি এই কথাটুকু আমেনার ক্লান্তিতে বাধা দিল। এক পশলা বৃষ্টির ন্যায় শীতল হলো মন। নয়তো কোনো ভালো কাজ করেছিল যার জন্য রহমান পাটোয়ারির মতো একজন আদর্শ পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। লোকটা ভালোকে ভালো, খারাপকে খারাপ, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে কখনো পিছু পা হন না। মুচকি হাসলো আমেনা। তারপর আবার এসব বাদ দিয়ে ঝরঝরে গলায় বলল, একটু আম্মাকে বোঝান। কি হয়েছে? না খেয়ে আছে, গো দূরে বসে আছে, বৃষ্টিকে ছাড়া খাবে না। রাত তো অনেক হলো, এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সারা বাড়িতে এত কাজ সামলে ওদিকে যেতে পারছি না আমি। রিনা গিয়েছিল কিন্তু আম্মা খায়নি। যদি একটু বৃষ্টিকে। সহসা থেমে গেল আমেনার কথা। রহমানের রাগের দৃষ্টিতে ভয় পেল সামান্য। ভেসে এলো রহমানের গমগমে স্বরের কথা, ওর বিষয়ে আর কোনো খাতির নেই আমার কাছে। ওর ভালোর জন্য যখন যা করা দরকার তাই করব। আম্মাকে আমি দেখেছি, তার আশকারা পেয়ে বিগড়ে গিয়েছে আমার মেয়ে। ওসব আহ্লাদে কাজ আর নেই। তুমি তোমার কাজ করো, আম্মাকে আমি খাইয়ে দিব। আখি জোড়া ছলছল করে উঠল আমেনার। মাতৃ হৃদয় হুট করে কেঁদে উঠল। ভরা বাড়িতে অন্য বাচ্চারা এসে নাচছে, গাইছে, আনন্দ করছে, আর আমার মেয়েটা আপনি আটকে রেখেছেন। অবুঝের মতো কথা বলবে না। ঘরে আটকে রাখলেই কি সব ঠিক হয়ে যাবে? না। তাহলে কি করতে চাইছেন? জানি না কি করব। আগে বাণীর বিয়েটা শেষ হোক, তারপর এসবে যাব। আপাতত ওকে সবার থেকে দূরে রাখাই ভালো। কিছু একটা নিয়ে বেলার প্রতি ওর চোখে হিংসতা দেখেছি আমি। এক মেয়ের জন্য আরেক মেয়ের কোনো ক্ষতি আমি চাই না। আর শোনো, কাল বাণীর বিয়ের আগে বৃষ্টি থাকবে সবার সাথে, ওকে চোখে চোখে রাখবে। স্বামীর কথা সায় জানালো আমেনা। চোখের পানি মুছে আবারও ছুট লাগালো নিজের কাজে। রাতের নিস্তব্ধতার মাঝে ফাঁকা রাস্তায় এক দুটো গাড়ির মধ্যেও দেখা যাচ্ছে। এর মধ্যে দুটো গাড়ি রাস্তার মাঝ দিয়ে স্বগতিতে ছুটছে। দুটো প্রায় সামনাসামনি চলে এসেছে, অথচ কারো কোনো বিন্দু পরিমাণও ভাবাবেগ নেই। মাঝ রাস্তাটা দুজনেরই দখলে, সোজা মাঝ বরাবর চলছে। এক পর্যায়ে একদম মুখোমুখি এসে দুটোতে জোরে ব্রেক টানলো। আশেপাশে ধুলোর ছেয়ে গেল। একটা কালো আর একটা লাল কালো মিশেলের জিপের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি ব্যবধান মাত্র। আর এক সেকেন্ডও গাড়িটা এদিক ওদিক হলে দুটোতেই মারাত্মক সংঘর্ষ ঘটতো। একই সঙ্গে দুটো থেকে দুজন নামলো। দিগন্ত জিপ থেকে নেমে জিপের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কার থেকে নেমে একই ভঙ্গিতে কারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো ফাহাদ। দিগন্ত পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরালো। তারপর অভ্যস্ত হাতে সিগারেটটা ঠোঁটে চেপে ধরলো। দুজনের মাঝে নিস্তব্ধতা, কারো মুখে টু শব্দটি নেই। দিগন্ত নিজের মতো সিগারেট ফুঁকতে ব্যস্ত। ফাহাদও পকেট থেকে সিগারেট বের করলো, কিন্তু লাইটার পেল না। হয়তো তখন মেয়েগুলোকে মারতে গিয়ে পড়ে গিয়েছিল। দিগন্তের দিকে তাকিয়ে শীষ বাজালো। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ঘাড় বাঁকিয়ে তাকালো ওর দিকে দিগন্ত। ভ্রু নাচিয়ে বলল কি? ফাহাদ হাত দিয়ে লাইটার জ্বালানোর ভঙ্গিমা দেখালো। বুঝলো দিগন্ত। পকেট থেকে লাইটারটা বের করে ফাহাদের দিকে ছুড়ে দিল। ফাহাদ ক্যাচ ধরলো সেটা।
সিগারেটে আগুন ধরে শুকটান দিল। পাশ থেকে ভেসে আসলো দিগন্তের কটাক্ষ ভারী বাণী। রাস্তা কি তোর বাপের? ফাহাদ সিগারেটটা ঠোঁটে চেপে ধরে কপালের কাছে পড়ে থাকা চুলগুলো পেছনের দিকে ঠেলে বলল, সরকারি রাস্তা না হলে আমার বাপ আর আমার দুজনেই ক্ষমতা ছিল রাস্তা নিজের নামে করার। ঠোঁট বাঁকালো দিগন্ত। সিগারেটের শেষাংশ পায়ের কাছে ফেলে দিল। তারপর সেটা পায়ের তলে নিয়ে পিষে ফেলতে ফেলতেই বলল, এসব সস্তার ফুটানে দেখিয়ে মেয়েদেরকে বশ করিস? আমার কথা ছাড়, দিগন্ত তালুকদার ইদানিং মেয়ে নিয়ে ভালোই চলাফেরা করছে। চোখ জোড়া সরু হলো দিগন্তের। রাশভারী গলায় বলে উঠল, সবাইকে নিজের মতো মেয়েবাজ ভাবিস? না, কিন্তু জানিস মেয়েবাজিটা না হুট করে ছেড়ে দিলাম। মুহূর্তেই জোরে হাসির আওয়াজ ভেসে এলো কর্ণকুহরে বাড়ি লাগলো ফাহাদের। দিগন্ত ব্যঙ্গাত্মক ভাবে হেসে বলল, চরিত্রহীনের মুখে চরিত্রবান কথা, বেস্ট চোখ। ইস, হকি স্টিকটা আড্ডাখানায় ফেলে এসেছি রে, না হলে তোর মুখ বরাবর মারতাম। শালা তোর ভাগ্য ভালো। ভাগ্যটা তোরও ভালো, আমার কাছে এখন কিছুই নেই, নাহলে আমার এলাকায় এসে আমাকে দাপট দেখানো বের করতাম। কোনটা তোর এলাকা? এইগুলো সব আমার আয়ত্তে। এখানকার আধি বলতে পারলো না আর প্রকাণ্ড একটা ঘুষি এসে পড়লো নাক বরাবর। ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়লো। ব্যথায় চোখ বন্ধ করে নিল ফাহাদ। খানিক বাদে সেকেন্ডের মধ্যে আরেকটা ঘুষির আওয়াজ হলো সেখানে। হাত মুষ্টিবদ্ধ করে নিল দিগন্ত। নাকের কোনা বেয়ে আস্তে ধীরে গড়িয়ে পড়লো গরম তরল। হাত দিয়ে সেটা মুছতে মুছতে হুট করে ফাহাদের কলার চেপে ধরলো। ফাহাদও মুহূর্ত ব্যয় না করে দিগন্তের কলার মুষ্টিবদ্ধ করে নিল। দুজনে একসাথে এক হাতে উঠিয়ে দুজনের মুখ বরাবর এনে থেমে গেল। নিজের লিমিটের মধ্যে থাক দিগন্ত। টং ঘরের এইদিকে পাও মারাবি না, পা কেটে হাতে ধরিয়ে দিব। আমার এলাকায় আমি কোথায় যাব না যাব সেটা তুই বলার কে? তোর ছেলেটা অতি বার পেরেছে, ডানা ছেটে দিলে কেতেও কুল পাবে না। আর তোর এই সস্তার হুমকি তোর পকেটে রাখ, এগুলো দিগন্ত তালুকদার গুণেও দেখে না। দুজনের চোখের সামনে হিংস্রতা। রাগে জোরে জোরে শ্বাস টানছে। কেউ কারো থেকে কম নয়। চোখ দিয়ে ভস্ম করে দিয়েছে নিজেদের। ফোঁস ফোঁস আওয়াজ আসছে দুই দিক থেকে। দুই জাত শত্রু ফাহাদ দাওয়াত আর দিগন্ত তালুকদার রাতের আধারে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে একে অন্যকে নাক ফাটাতে ব্যস্ত। বাড়িতে ঢুকতেই দিগন্তর মুখোমুখি হলো জুনায়েদ তালুকদার। সাথে জুনায়েদের সামনে ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে দিগন্ত। এদিকে জুনায়েদ তালুকদার অগ্নিঝরা চোখে তাকিয়ে দিগন্তের দিকে। রাত প্রায় 2টা বাজতে চললো। এত রাতে বাড়ি ফিরেছে দিগন্ত, তাও মারামারি করে। শার্টের কলারের এক পাশ ছিঁড়ে বেঁকে আছে, ঠোঁটের কোনা ফেটে আছে, নাকটাও লাল হয়ে আছে। জুনায়েদ ছেলের এই হাল দেখে যা বোঝার বুঝে গিয়েছে। ফুঁসে উঠে বলল, আর কত? এত বড় একটা ছেলে হয়ে মারপিট বেছে নিয়েছ, এসব আর কত দেখতে হবে? অফিসে যাও না কেন? কি সমস্যা? সারাদিন রাত কাটছি আমি, আর সেই টাকা উড়িয়ে বরং তামাশা করে বেড়াচ্ছ তুমি। অফিস জয়েন করবে কবে থেকে? সময় হলে। মারামারি করার এত সময়? অফিস যাওয়ার সময় এখনো হয় না তোমার? নিজের কামাই করা না পর্যন্ত এ বাড়ির একটা দানাও মুখে তুলবে না। আচ্ছা ব্যাস। এতটুকু বলে শব্দহীন ভাবে জুনায়েদ পাশ কেটে চলে গেল দিগন্ত। এতে যেন আগুনে ঘি পড়লো। হুঙ্কার ছুড়ে জুনায়েদ বলল, রাস্তা রাস্তায় গুন্ডামি করে ভাব নেওয়া আমার সামনে? তোমার মতো বেলাচ বদমাস ছেলে আমার জন্ম ভাবলেই ঘৃণা হয় নিজের ওপর। বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে, অসভ্য গুন্ডা কোথাকার। চলে গিয়েছে দিগন্ত ততক্ষণে। শুনে না শোনার ভান করে থাকলো। রাগে গজগজ করতে করতে আর দিগন্তের নাকের রক্ত মুছছে মিতালি। এদিকে নিরুত্তর হয়ে চুপচাপ বসে আছে দিগন্ত। মিতালি গজরাতে গজরাতে বলল, একদম বেলার থেকে দূরে থাকবি। তোর মতো গুন্ডা বকাটের সাথে আমি আমার ভাতিজিকে আর কিছুতেই জড়াতে দেব না। তুই সারা জীবন মারামারি করে বেড়া। যতদিন না এসব ছাড়তে পারবি না ততদিন বিয়ে নেই তোর কপালে। আজীবন নাক মুখ ফাটিয়ে আসবি আর অন্যের ঘরের আদরের মেয়েকে এনে দিব তোর সেবা করার জন্য। তোর সুখের উপর ঝাড়ুর বাড়ি। সবসময় একজনের নিয়ে কথা বলবে না তো, ভালো লাগে না। তোর ভালো দিয়ে আমার আর কাজ নেই, জাহান্নামে যা তুই। শুধু মনে রাখবি, যতদিন অন্যের হাতে নাক মুখ ফাটিয়ে বেড়াবি ততদিন তোর কপাল ফাটা। উত্তর দিল না দিগন্ত। মিতালি আবারও বলতে শুরু করলো, কাল বিয়ে, আজ এত কাজ, এর মাঝে তুই এইরকম করে বেড়াচ্ছিস।
বড় ভাইকে ছেড়ে ছোট ভাই বিয়ে করছে, লজ্জা নাই তোর মাঝে? না, কেন? কারণ আমি বখাটে আর তোমার ভাতিজি বেয়াদব। পারফেক্ট কম্বিনেশন। তুমি বাপু দিনে জেগে স্বপ্নই দেখতে থাকো। আমার ভাইকে চেনো না, তাই কম্বিনেশন মিলছে তোমার কাছে। চুটকিতে তোমার কম্বিনেশন ভেঙে দিবে, সাবধান। আমিও তার মেয়ে তুলে এনে বিয়ে করে ফেলবো। দিগন্তের দিকে বাঁকা চোখে তাকালো মিতালি। হুট করে একটা কথা মনে পড়ে গেল। দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে ওর ঘাড়ে হাত রাখলো ও। দিগন্ত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মিতালির দিকে। মিতালি ধীরস্থির গলায় আওড়ালো, দিঘু, মাথা ঠান্ডা রাখিস কাল। ভ্রু গুটালো দিগন্ত রাজভারী গলায় বলল, কেন? তোর বাবা কাল মনাদের নিয়ে আসতে চাইছে। সেকেন্ডের ব্যবধানে চোয়ালগুলো শক্ত হয়ে গেল দিগন্তের। চোখগুলো লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ধরে অন্যদিকে মুখ ফেরালো। মিতালি নীরব চোখে দেখলো দিগন্তকে। তারপর ওর মাথায় হাত রেখে নরম স্বরে বলল, শুধু কালকের জন্য দিঘু, যত যাই হোক দিন শেষে এটা সত্য, সেও এই পরিবারের সদস্য। আমি চাইলেও বারণ করার স্পর্ধা রাখি না। দিহানের বিয়ের জন্য আশা হবে তার। আশা করি কোনো ঝামেলা বাঁধাবি না। এ কারণে আজ এত বড় বড় লেকচার দিল। বেরিয়ে যেতে না বলে সরাসরি বলতে পারতো কাল বাড়িতে থাকবি না। তুই ভুল ভাবছিস। এত ভেবে কাজ নেই আমার। ও মহিলা এ বাড়িতে আসলে আমার এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। নীরব রইল দিগন্ত। বাবার প্রতি অভিমান বিতৃষ্ণা দিনকে দিন বেড়েই চলেছে। সাথে বাড়ছেও রাগ, জেদ, বেপরোয়া জীবনযাপন। দিগন্তের মনোভাব বেশ বুঝতে পারছে মিতালি। কথা ঘোরানোর জন্য হুট করেই বলল, জানিস আজ কি হয়েছে? কি? মিতালি হু হা করে হেসে দিল। মেজাজ আরো খারাপ হলো দিগন্তের। কর্কশ গলায় বলল, এভাবে হাসার কি হয়েছে? কি হয়নি তাই বল। আমার বেয়াদব ভাতিজি তোর নামে ইন্নালিল্লাহ করে দিয়ে গেছে। ফেরানো মুখটা আবারও মিতালের দিকে ঘুরলো। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো দিগন্ত। কি? মিতালি ঠোঁটে ঠোঁট চেপে ধরে দরজার দিকে হাঁটা ধরলো। দিগন্তের নজর ওর দিকে। জানালার জন্য কান পেতে আছে। দরজার কাছে গিয়ে মুখ ঘুরিয়ে মিতালি বলল, হ আকার গু। ঠিক বুঝলো না দিগন্ত। মিতালি বলে আর দাঁড়ায়নি, চলে গিয়েছে। এদিকে দিগন্ত কয়েক সেকেন্ড সময় নিল। হঠাৎ চোখগুলো বড় বড় হয়ে গেল। দাঁত কিরমিরিয়ে বলে উঠল, অসভ্য মেয়ে, কাল তোকে দেখে নেব। তখনই দরজার সামনে থেকে আবার ভেসে এলো মিতালির আওয়াজ। হাসছে আর দিগন্তকে বলছে, দিঘু রে বাবু, কফি খাবি? খবরদার মনি, আর এভাবে ডাকবে না। ডাকলে কিন্তু সব দুর্ভোগ তোমার বেয়াদব ভাতিজির কপালে জুটবে। ওর বাপ নাকি খুব আদর্শ বাপ, মেয়েকে ভালো শিক্ষা দিচ্ছে। এই তার নমুনা। বড়দের সম্মান দেয় না, অসভ্য মেয়ে মানুষ। কাল পায়ের চোখের সামনে কানের গোড়ার নাড়িয়ে দেবো বেয়াদবের। তিন কবুলের জোরে জুড়ে যায় দুটি ভিন্ন মনের মানুষ একে অন্যের সাথে। সুখে দুঃখে একে অন্যের সাথ দিবে। দুজন দুজনের জন্য ভরসার আশ্রয়স্থল হবে তারা। হাজারো রাগ অভিমান আসবে যাবে, কিন্তু সম্পর্কের ভিত কখনো নড়বড়ে হতে দেওয়া যাবে না। তবেই না স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে। একজন আগুন হলে আরেকজনকে হতে হবে পানি। একজন রেগে গেলে আরেকজনকে ঠান্ডা মাথায় অপরজনকে সামলাতে হবে। একই সময়ে দুজনেই যদি একই আচরণ করে তবে হিতে বিপরীত তো হবেই। একতরফা ভালোবাসা বা একতরফা ভুল বোঝাবুঝি, ঝগড়া, অভিমান কখনোই কেউ সুখী হতে পারে না। ভালোবাসা, মান, অভিমান, দুষ্টু মিষ্টি খুনসুটি মিলিয়েই না একটা দাম্পত্য জীবন সুখী হয়। দিহান আর বাণীও জড়িয়ে গেল একে অন্যের সাথে। ওদের ভাগ্য জুড়ে গেল একসাথে। কিছুক্ষণ আগেই বিয়ে সম্পন্ন হয়েছে ওদের। একটা হালাল সম্পর্কের শক্ত বাঁধনে বেঁধে গিয়েছে ওরা। বিয়েতে খুব একটা মানুষজন না হলেও যেটুকু হয়েছে তাতে অবস্থা বেগতিক রহমান পাটোয়ারির। জীবনে কখনো মেয়েদের নিয়ে আফসোস করেননি, কিন্তু আজ একটা ছেলের খানিক অভাববোধ করছেন। দু ভাই মিলে এত কিছু সামাল দিতে নাজেহাল হয়ে পড়েছেন। আগে বিয়ে হয়েছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে রহমান আর রাসেল পাটোয়ারি। কাকে ছেড়ে কাকে সামাল দেবে? দুজন মানুষ, সাথে ক্যাটারিংয়ের 3টা ছেলে, তবুও সার্ভিংয়ে সামাল দিতে পারছে না। এক টেবিলে বিরিয়ানি শেষ, আবার ছুটে লাগালেন নতুন বোল আনতে। সারি সারি করে সাজিয়ে রাখা বিভিন্ন খাবারের বোলগুলোর মধ্যেও বিরিয়ানির একটা বড় বোল হাতে তুলে নেয়। একই সময়ে আরও একটা হাত পাশ থেকে অন্য আরেকজনকে আরেকটা বোল নেয়। রহমান ঘাড় বাঁকিয়ে তাকায় সেদিকে। হকচকায় কিছু অবাক হয়ে বলে, কি করেছো বাবা? তোমার কিছু লাগবে? লাগলে আমাকে বলো, এনে দিচ্ছি। কিছু লাগবে না, হেল্প করতে এলাম।
সে কি কথা, তোমাকে এসব করতে হবে না, আমরা তো করছি। বলেছ এতেই শান্তি পেলাম বাবা। তুমি তো ওর সবার সাথে আসনি, এখন এলে, এসে এখানে চলে এসেছো। চলো তাহলে, আগে খেয়ে নিবে। না, কিছুটা হেল্প করার জন্য এসেছি, না হলে আসতাম না আজ। কারণ নিশ্চয়ই আপনার জানা। রহমান পাটোয়ারির মুখটা খানিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, নরম গলায় বলল, জানি, যদিও এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা বলি শোনো, দোষ তোমার বাবার। এজন্য মনা আর ওর বাচ্চাটাকে সাফার করতে দিও না। মনা মেয়েটার বয়সই কত? এসব থাক, এগুলো থেকে দূরে থাকতে চাই। আমার মায়ের জায়গা অন্য কেউ নিতে পারবে না, তাই অন্য কাউকে নিয়ে ভেবে লাভ নেই আমার। চলুন, দেরি হচ্ছে। সায় জানালো রহমান, মুখের কথাটুকু গিলে নিল। দুজনে গেল ভেতরে। রহমান আরও বেশ কয়েকবার মানা করলো, কিন্তু শুনল না দিগন্ত। হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল। কিছুটা স্বস্তি পেল রহমান। মনে মনে ভাবলো, ছেলেটাকে যতটা খারাপ ভাবে ততটা না। ঘেমে নিয়ে একাকার দিগন্ত বাগানের দিকে এসেছে। ঠান্ডা বাতাস শরীরে লাগাতে সাদা পাঞ্জাবিটা গায়ের সাথে লেপটে গিয়েছে। আসার পর বেলাকে একবারও দেখেনি। মনটাও খানিক উতলা হয়ে আছে, দেখবেই বা কিভাবে। এসেই তো ছুটলে গিয়েছে ছাদে রহমান পাটোয়ারির কাছে। খাওয়ার আয়োজনটা বাদ বাকি সব আয়োজন করেছে বড় লিভিং রুমে। সবাই সেখানে আছে। আগে নিজেকে ঠান্ডা করবে, তারপর ভেতরে যাবে কিনা সিদ্ধান্ত নেবে দিগন্ত। ভেতরে গেলেই ওই মেয়ের মুখোমুখি হবে, যেটা চায় না দিগন্ত। ওর কথা মনে পড়তেই মুখ থেকে তাচ্ছিল্যের একটা হাসি বের হলো দিগন্তের। এককালে বেস্ট ফ্রেন্ড ছিল, এখন বাপের বউ হয়েছে। বেস্ট ফ্রেন্ড কথা মাথায় আসতে দাঁতে দাঁত চাপলো, মুখ ঘুরিয়ে থুথু ছিটালো মাটিতে। থাকবে না আর এখানে, বিরক্ত লাগছে খুব। মনের ভেতর আগুন জ্বলছে, না জানি কখন কে এর শিকার হয়। মাথার চুলগুলো এখানে টেনে ধরে পা বাড়ালো বাহিরের দিকে যাওয়ার জন্য, কিন্তু হুট করে বাড়ানো পা জোড়া থেমে গেল। একটা কান্নার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল দিগন্ত। 4-5 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে পড়ে গিয়েছে, হয়তো চোট পেয়েছে খুব। কান্নাটা কেন যেন বুকে লাগলো দিগন্তের। রাগটা এখনো মাথায় চেপে আছে, ঘুরে চলে যেতে চেয়েও পারল না। বাচ্চাটার কাছে এসে হাঁটু গেড়ে বসে বলল, আলতো হাতে টেনে তুলে কোলের মাঝে নিল। মুখটা দেখতেই থমকে গেল। এত সুন্দর একটা কিউট কলুমলু বাচ্চা, গালগুলো ফুলে ফুলে হওয়ার কারণে টকটকে ঠোঁট গোলাপি ঠোঁট জোড়া ভেতরে ঢুকে গিয়েছে। চোখগুলো গোল গোল, মাঝে হালকা লাল খয়েরি ধরনের চোখের মণি। সোজা সিল্কি চুলগুলো দুপাশে 2 জুটি পাতা, কালো মোটা ভ্রুজোড়া। গাল নাকের আগা আবছা লাল। কান্নার কারণে হয়েছে নাকি এরকমই ধরতে পারল না দিগন্ত। ধবধবে ফর্সা শরীরে লাল রঙের একটা সিম্পল গাউন, বেশ গোলুমলু, তাই হাতে আর গলায় এক ধূপ ভাঁজ রয়েছে। চোখের পাতাগুলো বড় না হলেও অনেক ঘন, কাজল দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনিতেই কালো লাগছে। কোনো সাজ নেই, অথচ ছোট্ট একটা বাচ্চা মেয়ের কি সুন্দর রূপ দিয়েছে আল্লাহ। বাচ্চাটাকে দেখে দিগন্তের রাগ কখন হাওয়া হয়ে গিয়েছে টেরই পেল না। খুঁটে খুঁটে দেখছিল ওকে। ধ্যান ভাঙলো আরবির কান্নার শব্দ পেয়ে। বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত। কি করবে মাথায় আসছে না। কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, কোথায় লেগেছে বাবু, ব্যথা করছে? গলার স্বর খুবই নমনীয়। নিজের আওয়াজ শুনে নিজেই হতভম্ব হলো দিগন্ত। বাচ্চা মেয়েটা হাতে গিয়ে হাতের কোনোই দেখিয়ে দিল। ছিলে গিয়েছে অনেকটাই, রক্ত জমাট বেঁধে আছে। ক্ষতটুকু দেখে ভালো লাগলো না দিগন্তের। পকেটে ব্যান্ডেজ ছিল, কারণ কালো নাক ফাটিয়ে এসেছিল, তাই সেটা বের করে ওর কনুয়ে লাগিয়ে দিল। কিছুক্ষণ সেই জায়গায় ঘোরাঘুরি করার পর শান্ত হলো বাচ্চাটা। বাগানের এই দিকটাতে কেউ এখন নেই, তাই দিগন্ত আরামে আছে। বাচ্চাটা হুট করে দিগন্তের গলা জড়িয়ে ধরে ওর গালে চুমু খেলো। রাগী বদমেজাজি দিগন্তের মনে হলো হঠাৎ করেই শান্ত হয়ে গিয়েছে। রাগ জেদ কিছুই আসছে না। বাচ্চার কাণ্ডে গম্ভীর দিগন্তের ঠোঁট প্রসারিত হলো। কেন হলো এটা ওর নিজেরও বোধগম্য নয়। মনে সুপ্ত ইচ্ছে জাগলো এই ফুলো ফুলো গালটাকে একটা স্নেহের আদর দিতে। দমল না দিগন্ত, দিতে বাধা কিসের, কেউ তো নেই এখানে। টুপ করে আলতোভাবে একটা চুমু এঁকে দিল, তারপর বাচ্চাটার দিকে তাকে ভ্রু নাচিয়ে বলল, তোমার নাম কি বাচ্চা? বাচ্চাটা উত্তর দিল না। পলক ঝাপটে দিগন্তের কাঁধে মাথা রাখলো, তারপর মিষ্টি আওয়াজে ভেসে এলো, তুমি খুব ভালো ভাইয়া, এতগুলো ভালো, আমার তোমাকে পছন্দ হয়েছে। বেশ অবাক হলো দিগন্ত। 4-5 বছরের বাচ্চার একটু হলেও কথা তোতলানো ভাবটা থাকে, কিন্তু এই বাচ্চার কথা এত স্পষ্ট। দিগন্ত আবারও বলল, তোমার নাম কি আর তোমার বাবা মা কোথায়?
এদিকে বাচ্চাটা ঠোঁটে ঠোঁট চেপে ফুলিয়ে রেখেছে, চাহনিতে অসহায় ভাব। এই একটা জিনিসও কাউকে বলতে চায় না, কিন্তু সব বড় মানুষগুলো সবার আগে এটাই জানতে চায় ওর নাম। এত কঠিন রেখে যে উচ্চারণ করতে পারে না, করলেও ভুল হয়। কি হলো, বললে না তোমার নাম? পতাশা। কি সা? পতাশা। পতাশা? এটা আবার কেমন নাম? এরকম নাম তো আগে কোনোদিনও শুনিনি। ভাবুক গলায় বলল দিগন্ত, তারপর কিছু একটা মনে করে পতাশার করে চেয়ে আছে। প্রত্যাশা? মাথা ঝাঁকালো প্রত্যাশা, দুপাশে ঝুঁটি বাঁধা ঘাড় সমান সিল্কি চুলগুলো নড়ে উঠল সমান তালে। দিগন্ত কিছু বলতে নেবে, তখনই ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে থামলো বেলা। দিগন্তের কোলে প্রত্যাশাকে দেখে বলল, তুমি এইখানে কেন এসেছো? কতক্ষণ থেকে খুঁজছি, হারিয়ে গেলে কি হতো? সরু চোখে তাকিয়ে আছে দিগন্ত, ঠান্ডা মাথায় আগুন ধরতে সেকেন্ড সময়ও লাগলো না। প্রত্যাশাকে কোলে নিয়ে ধমকে উঠল, এই বেয়াদব, ওটা নিয়েছিস কেন? বেলা টুকুর টুকুর চোখে চাইল দিগন্তের মুখের দিকে। আসার 1 মিনিটও হলো কি না এসেছে, তাতেই ধমকাধমকি শুরু। ওড়না নিয়েছে তো নিয়েছেই, এখানে ধমক দিল কেন বুঝলো না বেলা। সোজা গলায় বলল, ওড়না নিব না দিগন্ত ভাই। চোখ বন্ধ করে নিল দিগন্ত, ছোট বাচ্চা কোলে, চেঁচালে ভয় পাবে। চোখ বন্ধ রেখে এই কর্কশ গলায় বলল, যে ওনা বুকে থাকে না, সে ওনা নেওয়ার কি দরকার? এক সাইডে নিয়েছিস, আরেক সাইড। এই তোর বাপের আদর্শগিরি? মেয়েকে বিপদে ছেড়ে দিয়েছে। নিজের দিকে তাকালো বেলা, খুব একটা খারাপ লাগছে না, কিন্তু দিগন্তের কথাটাও খারাপ লাগেনি। আসলে ওর দোষ, এভাবে কখনো নেয় না, আজও নেয় না। জর্জেট ওড়না থাকছে না, পড়ে যাচ্ছে, তাই কখনো দুপাশ থেকে সরে গিয়ে একপাশে ঝুলে গিয়েছে, খেয়াল করেনি। ঝটপট ঠিক করে নিল, মাথা নিচু করে কিছুটা অপরাধী গলায় বলল, খেয়াল করিনি। চোখ খুলে তাকালো দিগন্ত, বেলার মন খারাপ করা দেখে বুকে চিনচিন ব্যথা লাগলো। একটা বড় শ্বাস ফেলে বলল, ঠিক আছে। এবার বাচ্চাটা কে হয়? কে? প্রত্যাশা? হুম, কি যেন নাম আন্টিটার, মনে পড়ছে না। ওনার মেয়ে, আর কিছু জানি না, আজকেই প্রথম দেখেছি। চুপ করে রইল দিগন্ত, কোলে এখনো প্রত্যাশা আসে। বেলা প্রত্যাশাকে বলল। প্রত্যাশা আরো জোরে চেপে ধরলো দিগন্তের গলা, জেদ ধরা গলায় বলল, না, কোথাও যাব না, আমি ভাইয়ার কোলে থাকবো। চুপ করে রইল দিগন্ত, কোলে এখনো প্রত্যাশা আছে। বেলা প্রত্যাশাকে বলল। প্রত্যাশা আরো জোরে চেপে ধরলো দিগন্তের গলা, জেদ ধরা গলায় বলল। পরপর কয়েকবার পলক ঝাপটালো বেলা, কি যেন ভেবে বলে উঠল, ও আপনাকে ভাইয়া ডাকছে, তাহলে আমিও ডাকবো আপনাকে দিগন্ত ভাইয়া বলে। বেলার কাজ যেন একটাই, দিগন্ত শান্ত থাকতে চাইলেও উল্টোপাল্টা কিছু বলে ওকে রাগিয়ে দিতে হবে। রাশ ভারী গলায় আবারও ধমক দিল দিগন্ত, এবারের ধমকটা বেশ জোরে দিয়েছে। প্রত্যাশাও চমকে উঠল। চুপ করবে আদব, ভুল করে ভাইয়া ডাকবি না, অসভ্য মেয়ে। কাকে কি বলতে হয় সে জ্ঞান নেই, আবার পণ্ডিতি। একবার নাম নিয়ে মজা ওড়ায়, তো একবার ভাইয়া ডাকে। তোকে থাপড়ে সোজা করা দরকার। মুখ লটকালো বেলা, সহজ সরল গলায় সোজা উত্তর করলো, আচ্ছা দিগন্ত ভাই। চুপ করে গেল দিগন্ত, কাকে কি বলছে, এর থেকে গাধাও ভালো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ঠান্ডা গলায় বলল, আমি কানে শুনতে পাই, এত টেনে বলতে হবে না, বুঝছিস? কি বুঝলে? আপনি কানে শুনতে পান? এখন দিগন্তের খুব অসহায় লাগছে। সব কপালের দোষ, না বেলার বাপের দোষ, কারোরই দোষ না। দোষ দিগন্তের, নাদান জেনেও এর সাথে কথা বলতে আসে। শান্ত চোখের চাহনি দিয়ে মাত্রাতিরিক্ত ঠান্ডা গলায় আওড়ালো, পরের কথাটুকু বলছার ছিল বেলা, বড় হোস না কেন এখনো? আচ্ছা। একটা ঢোক চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গম্ভীর গলায় বলল দিগন্ত, সত্যি আমার ধৈর্যের তুলনা নেই। তুমি এটা বেয়াদব হলেও কাছের। দিগন্ত তালুকদারকে ধৈর্য শিখিয়েছিস, এর জন্য আজ থেকে পরবর্তী 2 দিন আমার চোখের সামনে পড়বি না, পড়লে কানের নিচে বাড়ি খাবি। কিন্তু আমি তো কিছুক্ষণ পর বড় আপার সাথে আপনাদের বাড়ি যাব দিগন্ত ভাই। রাগের কারণে চোখ জোড়া শুরু হয়ে থাকলেও এখন শিথিল হয়ে গেল। বেলার কথা শুনে হয়তো শান্তি পেল, তাই আর টু শব্দ ব্যয় করলো না ওর সাথে। প্রত্যাশাকে কোলে থেকে নামিয়ে আবারও হাঁটু গেড়ে বসলো ওর সামনে, আদুরে গলায় বলল, বেলার সাথে ভেতরে যাও, একা একা আর কখনো বাইরে বের হবে না। আমি তোমার সাথে খেলবো ভাইয়া। স্মিত হাসলো দিগন্ত, নরম গলায় বলল, আজ তো ভাইয়ের অনেক কাজ পতাশা বাবু, আবার কোনোদিন দেখা হলে খেলবো, কেমন?
সায় জানালো প্রত্যাশা। বেলার হাত ধরে ওর সাথে ভেতরে চলে গেল। এদিকে দিগন্ত নিজের কাজে হকচকালো। হুট করে একটা বাচ্চা মেয়ের ওপর এত মায়া হলো কিভাবে ওর? কেমন যেন একটা আপন আপন টান পেল। এতক্ষণ ধরে করা নিজের কাজে এবার নিজেই বিরক্ত হলো। চোখ মুখ কুচকে সিগারেট টানা শুরু করলো। বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এলো। চিরচেনা একটা স্থান। জন্মের পর থেকে এতগুলো বছর হাজার হাসি খুশি সুখ দুঃখের মাঝে কাটিয়ে দিল যে স্থানে, সেই নিবাসে সেটা ছেড়ে আরেক জায়গায় চলে যেতে হবে। অথচ এতদিন সবাইকে বুক ফুলিয়ে বলে বেরিয়েছে এটা আমার বাড়ি। যে বাড়িটা এতদিন আমার বাড়ি নামে পরিচয় পেয়েছিল, বিয়ের পর সেটা বাবার বাড়ি নামে আখ্যায়িত হয়ে গেল। এখন যে বাড়িতে যাবে সেটার পরিচয় শ্বশুর বাড়ি হয়ে গেল। বানের জীবনে দুটো বাড়ি, প্রথম বাবার বাড়ি আর দ্বিতীয় বাড়ি শ্বশুর বাড়ি। এই দুই পরিচয় নিয়েই চলবে এখন ওর জীবন। বিদায় মুহূর্তে কান্নার রোল পড়ে গেল পাটোয়ারি বাড়ির গেটের সামনে। আমেনা আর রিনা দুজনকে একসাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে বাণী। এই মা চাচির সাথে যেখানে দিনের সবটা সময় কাটে, সেখানে এখনও আসবে বেড়াতে, অতিথিদের মতো দেখা করতে আসবে। কয়টা দিন থাকবে, আবার ফিরতে হবে শ্বশুরবাড়ি নামক নিবাসে। মেয়েদের জীবন কি আজব এক নিয়ম, তাই না? কিন্তু এই নিয়মের বাইরে কেউ যেতে পারে না। এই নিয়ম যে যুগ যুগ ধরে চলে এসেছে। যুগ পাল্টাবে, আধুনিকতা বাড়বে, কিন্তু সৃষ্টিকতার প্রদত্ত নিয়ম পাল্টানোর ক্ষমতা কারো নেই। বাণীর কপালে একটা মমতাময়ী পরশ দিয়ে ওকে ঠেলে দূরে সরিয়ে দিল আমেনা। বাণী আবারও তার বুকে পড়তে চাইলে সরে দাঁড়ালো সে। মুখ ঘুরিয়ে নিয়ে বড় বড় কদম ফেলে অন্দরের দিকে চলে গেল। সবাই বুঝলো আমিনার মনের অবস্থা। ওর পিছু পিছু দৌড়ে গেল রিনা। তবে যাওয়ার আগে বাণীকে রাসেল পাটোয়ারির হাতে দিয়ে গেল। বাণী হেঁচকি তুলে কাঁদছে। চোখ ঘুরিয়ে আশেপাশে একজনকে খুঁজলো খুব করে, কিন্তু পেল না। রাসেল ছলছল নেত্রে বাণীর মাথায় স্নেহের হাত রেখে বলল, তোমার আব্বুর ক্যাটারিং এর দিকে আছে, সেখানে কাজ ফেলে আসতে পারছে না। বাণী জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রহমান পাটোয়ারি ইচ্ছে করে নিজেকে সরিয়ে রেখেছে, হয়তো মেয়ের সামনে দুর্বল হতে চায় না। রাসেল পাটোয়ারি বাণীর এক হাত ধরে নিয়ে গিয়ে দিহানের সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ বাণীর পাশে এসে ওপর হাত ধরে দাঁড়ালো ওর জীবনের সবচেয়ে বড় ভরসার হাত। বাবাকে দেখে আরও কান্নায় ভেঙে পড়ল বাণী। এদিকে ওদের থেকে একটু দূরে বাইরে থেকে হেলান দিয়ে দাঁড়িয়ে সামনে অদৃশ্যগুলো দেখছে দিগন্ত। হাত বগল দাবা করে গম্ভীর চোখে অবলোকন করছিল সবকিছু। এতক্ষণ পর রহমান পাটোয়ারিকে আসতে দেখে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, যাক, অবশেষে এসেছে। আমি আরও ভাবলাম অন্য সব নামের আদর্শ বাপগুলোর মতো তোর বাপ মেয়ের সামনে দুর্বল হবে না বলে ঘরের কোণে লুকিয়ে থাকবে। যাক, সব ক্ষেত্রে আদর্শ না হলেও কিছু ক্ষেত্রে ঠিক আছে তোর বাপ। কথাগুলো শেষ করে পাশে দাঁড়িয়ে থাকা বেলার দিকে তাকালো দিগন্ত। তাকিয়ে চোখগুলো কুঁচকে নিল। নীরবে চোখের পানি ফেলছে বেলা। বোনের কান্না দেখে নিজেও কাঁদছে। ওর অবস্থা দেখে গম্ভীর গলায় বলল দিগন্ত, কাঁদছিস কেন? আপা এখন থেকে আপনাদের বাড়িতে থাকবে। আপাকে ছাড়া কিভাবে থাকবো আমি? আপার সাথে থাকতে চাস? কি বুঝলো বেলা কে জানে, মাথা ঝাঁকিয়ে বলল। ঠোঁট বাঁকালো দিগন্ত। দুহাত দিয়ে নিজের ভঙ্গিতে চুলগুলো পেছনের দিকে ঠেলতে ঠেলতেই বলল, বড় হো তাড়াতাড়ি, তারপর সারাদিন আপার গলা ঝুলে থাকিস আর রাতে নাইট ডিউটি করিস। এবার দিগন্তের কথা বুঝলো না বেলা। সরল গলায় প্রশ্ন করে বসলো, কিভাবে? বড় হো আগে, তারপর বুঝবে। বেলা আরো প্রশ্ন করতে চাইলো, কিন্তু নাক দিয়ে যেন সমুদ্র গড়িয়ে পড়তে চাইছে। শিশির করছে ভেতর। জোরে টানতে নেবে এমন সময় দিগন্ত ওর দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, দিন দিন বড় হওয়ার জায়গায় লেদা হচ্ছিস। সব তোর বাপের দোষ, মানুষ করতে পারছে না তোকে। বেলা হাত বাড়িয়ে টিস্যুটাকে নিয়ে শান্ত করলো অবাধ্য নাকটাকে। কাঁদছে মনের কষ্টে, এই জন্য চোখ দিয়ে পানি পড়ছে ঠিক আছে, কিন্তু নাক দিয়ে কেন পড়বে? সরল বেলার মাথায় এই প্রশ্ন বহুত দিনের, কিন্তু কখনো কাউকে বলেনি। এই একই প্রশ্ন আমারও। বাণীর কান্নার আওয়াজ এসে লাগলো রহমানের কানে। তাও তাকানো হলো না মেয়ের দিকে। চোখ মুখ শক্ত করে রেখেছে। হাত উঠিয়ে বাণীর হাত দিহানের হাতে দিতে চাইলেও পারল না। বাণীর কান্না রহমানের পিতৃ হৃদয়কে হার মানালো। মেয়ের দিকে ঘুরে মেয়ের মাথা সস্নেহে বুকে আগলে নিল। চোখ জোড়া লাল হয়ে আছে। নরম স্বরেই বলল, এত কাঁদতে নেই বড় আম্মা, আপনি আমার বুঝদার বাচ্চা। আপনার কাছে অবুঝের ন্যায় এভাবে চোখের পানি ফেলা আশা রাখি না আমি। কেন কাঁদছেন? বিয়ে হয়েছে বলে কি আব্বু আপনার হাত ছেড়ে দিয়েছি? কখনোই না, বরং আব্বু আপনার পাশে আব্বুর চেয়েও শক্ত একটা হাত ধরিয়ে দিয়েছে।
এখন আব্বুর চেয়েও আপনার স্বামী আপনার বড় ছায়া। বোকার মতো কাঁদলে চলবে? রহমানের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনল বাণী। কান্নার বেগ থামলো, কিন্তু চোখের পানি বাদ মানছে না, গড়িয়ে পড়ছে অবাধে। রহমান আর রাসেল দুই ভাই। বাণী দুহাত ধরে দিহানের হাতে ধরিয়ে দিল। দিহান সযত্নে নিজের হাতের দয়ের মাঝে বাণীর হাত আগলে নিল। রহমান আর রাসেল কিছু বলতে চাইল, কিন্তু দিহান থামিয়ে দিয়ে ওদের। হালকা হেসে বলে উঠল, ওর সম্পূর্ণ খেয়াল রাখা আমার দায়িত্ব। এর পুরোটাই পালন করার শতভাগ চেষ্টা করব আমি। ওর ভালো খারাপ সব সময় ওর পাশে পাবে আমাকে। চিন্তা করবেন না আপনারা, শুধু মন ভরে দোয়া দেন আমাদের দাম্পত্য জীবনের জন্য। প্রসন্ন চিত্তে হাসলো দুই ভাই। তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা বলে বাণীকে নিয়ে রওনা হলো সবাই। এক এক করে বরযাত্রী সবাই গাড়িগুলো চলে যেতে লাগলো। সবশেষে বাইকগুলো যাওয়ার পালা এখন। রহমান দিগন্তের কাছে এসে সাবধানী গলায় বলল, আস্তে ধীরে বাইক চালাবে বাবা, আর বেলাকে দেখে রেখো। ছোট করে জবাব দিল দিগন্ত। পরপরই ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করতেই শাড়ি পরিহিত মিতালির একটা সুন্দর ছবি দেখা দিল। রহমান আরও একবার সাবধানে বানিয়ে আওড়ে ভেতরে চলে গেল। দিগন্তের পাশ কেটে একে একে সবাই বাইকগুলো ছুট লাগালো। রহমান ও দিগন্তকে আসতে বলে চলে গেল। বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে। দিগন্তের ফোন এখনো বাজছেই। কেটে যাবে এমন মুহূর্তে ধরে ফেলল। কানে চেপে ধরতেই মিতালির চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো, বড় ভাইজন তো মনা আর ওর মেয়েকে নিয়ে সেই 2 ঘন্টা আগেই এই বাড়িতে এসেছে দিঘু। আজ নাকি ওরা থাকবে এখানে। অস্থির হলো মিতালির কণ্ঠস্বর। তাহলে তুই কি করবি? বাড়ি আসবি না আজ? না। এটার কি খুব প্রয়োজন আছে? তোর বাড়ি তুই আসবি না? সকাল থেকে তো কিছুই খাসনি, ওখানেও যে কিছু মুখে তুলিসনি তা আমি ঢের জানি। চিন্তা নেই, খেয়ে নেব। হতাশা শ্বাস ফেলল মিতালি। ধীর আওয়াজে বলল, বেলা। কানে ফোন ধরেই রেখেই চোখ ঘুরিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত। আস্তে করে বলল,